গত এপিসোডে আমরা দেখতে পেরেছিলাম পার্ক আগে মোটা ছিল, ভীতু ছিল, যে কারোর সাথে মারপিট করতে পারতো না, কারোর সাথে কোনো কথা বলতেও পারতো না। তারপর সে তার নতুন শরীর পেয়ে নতুন স্কুলে ভর্তি হয় এবং সেখানে সে তার নিজের জালবা দেখায়। আর এরই মাঝে প্রথম এপিসোড শেষ হয়ে যায় এবং দ্বিতীয় এপিসোডে শুরু হয়। দ্বিতীয় এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই পার্ক একদম পিছনে যে বসে এবং তখন তার ক্লাসের কথা মনে পড়ে। সেখানে সে দেখতে পায় কীভাবে তাকে কেউ বসতে দিত না, সবাই তাকে পিছনে পাঠিয়ে দিত। তখন তার প্রথম চোখ পড়ে জিসংয়ের দিকে, কারণ সে তাকে শুরুতেই মেরেছিল এবং ধমক দিয়েছিল। বারবার মনে হচ্ছিল যদি কেউ তাকে চিনে ফেলে আর আমার কণ্ঠ যদি কেউ বুঝে যায়। তখন আমরা দেখতে পাই সে মোটা ছেলের কণ্ঠটা পরিবর্তন হয়ে গেছিল, কিন্তু তারপরও কণ্ঠের সাথে সে এখনও কথা বলতে অভ্যস্ত না। ঠিক তখনই পুরো কাহিনীটা উল্টে গিয়ে জিসং তার সাথে কথা বলতে আসে এবং সে খুবই অবাক হয়ে যায় যে তার এই শরীরে কিছু তো ফায়দা আছে, যে লোকজন নিজে ইচ্ছে করে তার সাথে কথা বলতে আসে। তখন সেও একটু জিসংকে হাই হ্যালো বলে, আর তখনই ওখানে থাকা একটি মেয়ে হেলন, যে কিনা ফাটাফাটি মেকআপ করে আর সোজা পার্কের কাছে চলে যায়। আর ক্লাসের বাকি মেয়েরা বলতে থাকে এই মেয়েটা তো সুযোগ পেলেই খালি চান্স মারে, ক্লাসে যতই নতুন ছেলে আসুক না কেন ওর তো চান্স মারতেই হবে। অন্যদিকে হেলন নামক মেয়েটি পার্কের সাথে একটু ফ্রেন্ডলি হওয়ার ট্রাই করে, আর জিসং তার ফ্রেন্ড জিহনকে দেখে, যাকে কিনা আমরা এপিসোডের প্রথমেই দেখেছিলাম চশমা পরা মেয়েটা। তাকে নিয়ে একটু দুশ্চিন্তা আসে, সে যদি তাকে ভুলে যায় আর এই নতুন ছেলের প্রেমে পড়ে যায়। তারপর পার্ক ক্যান্টিনে যেতে থাকে আর তার পিছনে হেলন চলে আসে আর জিজ্ঞাসা করে তুমি ফ্যাশন ডিজাইন কেন চুজ করলে। এছাড়া মেয়েটা ওর স্কুলের ব্যাপারে আরও অনেক কিছুই বলে, যেখানে অনেকে রেসলিং শিখে, অনেকে বক্সিং শিখে, কেউ নাচ, আবার কেউ ডান্স শিখতে আসে, কিন্তু তুমি সব রেখে ফ্যাশন ডিজাইন কেন চুজ করলে। পার্কের তার অতীতের কথা মনে পড়ে যায়। তখন আমরা দেখতে পারি পার্কের রেজাল্ট অনেক খারাপ ছিল, কিন্তু অ্যাটেন্ডেন্স ভালো ছিল, যার কারণে তাকে ফ্যাশন ডিজাইন দেওয়া হয় যাতে খুব তাড়াতাড়ি যে কোনো কলেজে চান্স পেয়ে যায়। সে এখন সত্য বলতে পারবে না, তার জন্য সে বলে আমার ছোটোবেলা থেকে ইচ্ছা। এদিকে খাবারের জন্য সে লাইনে দাঁড়ায়। এই প্রথমবার তাকে কেউ খাবারের জন্য ধাক্কা দেয়নি, না তাকে খাবার নিতে মানা করছে। তার জন্য সে হেলনকে বলে আমার এই কলেজ অনেক পছন্দ। এটা শুনে হেলন কোনো কিছু বুঝতে পারতেছিল না। এদিকে জিসং বসে বসে হিংসা করছিল যে আসলে সব মেয়ে কেন ওর পিছনেই পড়ে থাকে। পার্ক তারপরে একটি পার্কে গিয়ে বসে এবং সেখানে একটি ফ্যামিলিকে দেখতে পায়। সেখানে একটি ছোট্ট বাচ্চা মেয়েকে হাঁটানো শেখানো হচ্ছে এবং সে ভাবে আমার ওই বডি নিয়ে ঠিকভাবে চলা শিখতে হবে। যখন সে হাঁটতে শুরু করে সে পরিবারগুলো পার্কে দেখে পুরো ক্রাশ খেয়ে যায়, মানে পার্কে যে দেখে সেই ক্রাশ খায়, ছেলে মেয়ে বুড়ো বুড়ি, যে চোখে দেখে না সেও। পার্ক হাঁটা শুরু করে আর পরিবারগুলো ভাবে এটা কোনো মডেল, সে তার মডেলিংয়ের জন্য হাঁটা প্র্যাকটিস করতেছে। ভুল করে তার পায়ে না পা বেঁধে যায় আর সে পড়ে যাচ্ছিল, কিন্তু সে কোনোভাবে উল্টা একটা ডিগবাজি মেরে বেঁচে যায়। একবারেই বুঝছেন না বাংলাদেশের যে একটা নায়ক আছে, নামটা আমি বললাম না, নামটা আপনারা কমেন্ট বক্সে জানাই দেন। পার্ক লক্ষ্য করলো সে এখন জাহেদ খান হয়ে গেছে। বললাম তার শরীর অনেক হালকা, সে ডিগবাজি দিতে পারে আর সে খুশিতে দৌড়াচ্ছিল। তারপর সে স্কুলে যায় এবং অনেক দৌড়ানোর কারণে জাহিদ খান সেখানে ঘুমিয়ে যায়। আরে ভাই মজা করলাম। ঘুম থেকে ওঠার পর সে দেখতে পায় সে আবারও হিরো আলমের বডিতে, মানে এই যে মোটাটা হিরো আলম আর চিকনটা জাহিদ খান, যাই হোক সে আবারও হিরো আলমের বডিতে চলে এসেছে আর বলে আমি তো আবার হিরো আলম হয়ে গেলাম, এখন তো আমার অনেক ভয় লাগতেছে, এখন যদি আবার আগের বাড়িতে যেতে চাই তাহলে আবার ঘুমাইতে হইব। কিন্তু সমস্যা হইল মোটা হিরো আলম অনেক দিন ধরে ঘুমায় না, এ কারণে তার ঘুমও আসতেছিল না। এদিকে ক্লাসরুমে হেলন তাকে ঘুম থেকে উঠায় দেয়। তখন আমরা বুঝতে পারি যদি এই জায়েদ খানকে ঘুম থেকে উঠানো হয় মানে জোর করে, তাহলে ওইখানে যে হিরো আলম মুটকু সে একা একাই ঘুমা যাবে। তারপরের দিন সে আবারও তার মোটা শরীর মানে হিরো আলম হয়ে একটি দোকানে কাজ খুঁজতে যায়, কিন্তু দোকানদার তার সাথে খারাপ ব্যবহার করে এবং তাকে কাজ দেয় না। তখন আমরা দেখতে পাই গতকাল মানে সেখানের খবর সে কিভাবে পায়, কারণ সে জায়েদ খান হয়ে সেই দোকানে যায় এবং দোকানে রাতের বেলা আসে এবং দোকানদার তাকে দেখে ক্রাশ খেয়ে বলে তুমি কি আমার দোকানদারে কাজ করতে চাও, তুমি কি আমার দোকানে কাজ করতে চাও। এবং তার কাছে কোনো এক্সপিরিয়েন্স বা কোনো শিক্ষাগত যোগ্যতা বা কিচ্ছু জিজ্ঞাসা করে না, কোনো রকম সিভি না নিয়ে তার বেতন অনেক বাড়িয়ে তাকে এখানে কাজ করতে বলে। আর ভাবে এত সুন্দর ছেলে আমার দোকানে কাজ করলে আমার দোকানে ভিড় লেগে যাবে। তখন পার্ক বলে এ কাজ আমার লাগবে না, আমি আমার বন্ধুর জন্য খুঁজতে এসেছি। তখন দোকানদার রেগে গিয়ে বলে ঠিক আছে পাঠিয়ে দিন। তারপর আমরা দেখতে পাই পার্ক সেই হিরো আলম বডি নিয়ে, মানে একটু আগে বলছিলাম দোকানদার তাকে বলে আমি স্কুলের কোনো ছেলেকে এখানে কাজে রাখি না। তখন মোটা পার্ক মানে হিরো আলম বলে কিন্তু গতকাল আপনি তো আমার বন্ধুকে চাকরি দিতে দিয়েছিলেন। তখন দোকানদার বলে তোমার বন্ধুর চেহারা দেখে চাকরি দিতে চেয়েছিলাম, তোমার তো চেহারাও নাই। আর বলতেছিল দোকানদার আমি তো দোকানে শুধু সিগারেট বিক্রি করি, কিন্তু তুমি তো সিগারেটের নাম তো দূরের কথা সিগারেটই চিনো না।
তখন পার্ক 20টা সিগারেটের নাম বলে দেয়। তখন সে মনে মনে ভাবে স্কুলে সবাই তাকে মেরে মেরে সিগারেট কিনতে পাঠাইতো, হালা যা একটা গোল্লিফ নিয়ে আয়। যাই হোক, মানে আর কি মজা করলাম। তখন দোকানদার ভাবে কাজ তো ঠিকঠাক করে, তাহলে রেখে দেওয়া যাক, কিন্তু রাতে তুমি ঘুমিয়ে তো যাবে না। তখন পার্ক ভাবে আমার মোটা বডি তো দিনে সারাদিনই ঘুমায়। তারপর দোকানদার তাকে দোকানে রেখে বাসায় চলে যায়। পার্ক অনেক খুশি হয়ে যায়, কারণ সে পার্ট টাইম জব পেয়ে গেছে আর সেই টাকা দিয়ে সেখানে খুব ইজিলি সার্ভাইভ করতে পারবে। তো তখন সে বুঝতে পারে আমার যে কোনো একটা বডি যে কোনো এক সময় কাজ করতে পারবে। যখন আমার মোটা বডি কাজ করবে তখন আমার চিকন বডি ঘুমায় থাকবে, আর যখন আমার চিকন বডি কাজ করবে তখন আমার মোটা বডি ঘুমায় থাকবে। আর চিকন বডিকে জোর করে ঘুম থেকে ওঠানো যাবে, বাট মোটা বডিকে জোর করে ঘুম থেকে ওঠানো যাবে না। তো যখন সে এই থিওরিগুলো নিজের বইয়ের মধ্যে লেখতেছিল আর সেখানে কতগুলো ছেলে আসে এবং সিগারেট চায়, কিন্তু নিয়ম অনুযায়ী 18 বয়সের নিচে যারা আছে তাদের সিগারেট দেওয়া একেবারেই নিষেধ। তখন সে আইডি চায় এবং আইডি চেক করার পর দেখে তাকে একটা ভুল আইডি দেওয়া হয়েছে। এই জন্য পার্ক বলে আমি আপনার কাছে সিগারেট বিক্রি করতে পারবো না। আমরা তখন দেখতে পাই সেগুলো ছিল জি-সংয়ের দলবল। তো জি-সং সেখানে চলে আসে। পার্ক তাকে দেখে ভয় পায় আর ভাবে এটা তো সেই যে আমাকে অনেক মেরেছিল। তখন সে লক্ষ্য করে পার্কের বুকে তার নাম লেখা আছে, সেরকম স্কুলেও সেই সুন্দর ছেলেটার নামও লেখা আছে। তারপর সে দোকান থেকে সব কিছু নিয়ে যায় এবং নেওয়ার পরে সে তাকে বলে তুমি আমার থেকে মাপ চেয়েছিলে না, আমি তোমাকে মাপ করে দিব, তুমি যদি এই সব কিছুর দাম তোমার টাকা থেকে দিয়ে দাও। তখন পার্ক তাকে মানা করে এবং বলে প্লিজ এমন করেন না, আমি আজকে নতুন জব পেয়েছি, আমি আমার জব হারিয়ে ফেলবো। তখন জি-সং রেগে গিয়ে তাকে অনেক মারে, মাইরা মুখ পুরা ভস্কায় দেয় এবং তার প্যান্ট খুলে একটি ছবি তুলে নেয় আর বলে তুই যদি বেশি বাড়াবাড়ি করস তাহলে তোর এই ছবি সবার কাছে দিয়ে দিব। তখন সেভাবে আমি তো কিছুই করলাম না, শুধু শুধু আমাকে আবার মারলো। তারপর সে তার পুরনো কথা ভাবে যে তখন সে অনেক মার খেত আর তখনই তার মা তাকে কল দেয় এবং তার মন ভালো ছিল না, এই কারণে সে কল ধরে বলে আপনি কেন কল দিয়েছেন। তখন আমরা দেখতে পাই তার মাও রাতে পার্ট টাইম জব করে, মানে বেস্ট, যাতে সে তার ছেলের জন্য ফিস দিতে পারে। দেখছো কত ভালো একটা মা, আর সে সবসময় মার সাথে রাগারাগি করে। তখন সে তার ছেলেকে বলে ওই স্কুলে কি তোমার ভালো লাগছে। আর তখন একটি কাস্টমার সেখানে চলে আসে এবং তার মা ফোন রেখে কাস্টমারের কাছে যায়। পরের দিন আমাদের জায়েদ খান মানে চিকন বডি নিয়ে স্কুলে যায় এবং সেখানে হেয়ন চলে আসে এবং বলে দেখে যাও গতকাল একটা মোটা ছেলের কী অবস্থা হয়েছে। তখন আমরা দেখতে পাই জি-সং আর বাকি সবাই পার্কের মোটা শরীরের ছবি নিয়ে মজা করছিল। আরে ওই যে ছবি যেটা প্যান খোলা আর তোলা হয়েছিল। তো মেয়েরাও দেখতেছে পার্কের, বুঝছেন না। যাই হোক, তখন পার্ক দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে দেখছিল যে তাকে নিয়ে অনেক মজা করছে সবাই, কিন্তু তারা জানে না পার্কের সামনেই তার মজা ওড়াচ্ছে। তাদের মধ্যে একজন বলে ওরে তো পুরা জঙ্গলির মতো দেখা যায়, আর বাবা মা মনে হয় দেখতে এরকমই, জন্মের আগে এই ছেলেকে মেরে ফেলা দরকার ছিল। এর মা কি তখন কোনো কিছু করে নাই? তখন পার্ক ওর মার কথা শুনে রেগে যায় আর বলে তোমরা এমন কেন বলছো, তোমরা কারোর মাকে নিয়ে এভাবে বলতে পারো না। জি-সং সেখানে দাঁড়িয়ে যায় আর রেগে গিয়ে বলে তোর সমস্যা কি আমরা যদি কারোর মাকে নিয়ে কথা বলি। তারপর আমরা জানতে পারি জি-সং একজন বেস্ট রেসলার, তার ঘুষি থেকে আজ পর্যন্ত কেউই বাঁচতে পারেনি। তাই সে ঘুষি দেওয়ার জন্য সামনে যায় আর হলুদ চুলালা ছেলেটি তার হাত ধরে ফেলে। ওই যে সেই ছেলেটা যেটা আমরা এপিসোড 1-এ দেখেছিলাম স্কুলে সবচেয়ে সুন্দর ছেলে ছিল। তখন সে বলে ওর কোনো দোষ নাই, তুমি কেন ওকে মারতে যাচ্ছ। আমরা এই প্রথম দেখতে পেলাম পার্ককে কেউ মারার হাত থেকে বাঁচালো। তখন জি-সং বলে জিসল তুমি সরে যাও মাঝখান থেকে। এই কথা বলে সে পার্কে ঘুষি মারতে যাবে আর পার্ক তখন ভাবে সবসময় তো আমি মার খেয়েছি, আর কোন ঘুষি কোন দিক থেকে আসবে আমার জানা আছে। আর তখন দেখতে পাই জি-সং এর ঘুষি থেকে বেঁচে যায়। সবাই ভাবে এটা কিভাবে হলো, জীবনে প্রথম কেউ ওর ঘুষি থেকে বাঁচলো। এবার জি-সং আরও রেগে যায়, অনেক ঘুষি মারতে থাকে, কিন্তু একটা পার্কের শরীরেও লাগাইতে পারে না। তখন সে ভাবে ওই তো আমার চেয়েও ভালো রেসলার, সব বুঝে, তাই আরও রেগে গিয়ে একটা ঘুষি মারতে যাবে। পার্ক সেটা ধরে ফেলে। আর তখন জি-সং ভাবে জীবনে কেউ আমার হাত ধরলো এইভাবে। এদিকে পার্ক রেগে যায়, ওর পুরনো সব স্মৃতির কথা মনে পড়তে থাকে, কীভাবে তাকে মানুষ মারতো, সবাই তাকে অত্যাচার করতো, এবং এটাও মনে পড়ে একটি ছেলে তার পেটের মধ্যে কত জোরে ঘুষি মারছিল। তখন রেগে গিয়ে সে জি-সং এর পেটে এমন জোরে ঘুষি মারে আর জি-সং তো সেখানেই পড়ে যায়। সবার সামনে পার্ক হিরো হয়ে যায়, সবাই ভাবে ওই কত ভালো রেসলার, আর জি-সংকে সে মেরে দিছে সবার সামনে। সবাই তো প্রশংসা একবারে ভইরা দিছে। এদিকে এই খবর একটি স্কুলের ছাত্রী গ্যাংস্টার, যেমন প্রতিটা স্কুলে থাকে, তাদের কাছে এই খবর চলে যায়। নতুন কোনো ছেলেকে তাদের দলে নিত না। তখন ওরা শুনতে পায় জি-সংকে কেউ পেটে ঘুষি মারছে। তখন তারা বলে ওই ছেলে যদি আমাদের সামনে আসে ওরে আমরা দেখে নিব। তারপরেই এপিসোড 2 শেষ হয়ে যায়। এপিসোড 3-তে কী হবে, ওই যে ছেলেগুলো ছিল মানে গ্যাংস্টার সাপ্রি, ওই ছেলেগুলো কি পার্ককে মারতে পারবে নাকি পার্ক ওই গ্যাংস্টার সাপ্রিগুলোকে মেরে দিবে, না কি হবে সেটা দেখার জন্য এপিসোড 3 দেখতে হবে। এপিসোড 3 দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও, ভিডিওতে একটা লাইক দিয়ে দাও। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।